স্বাগত নিউজ 24 দিনের সংবাদ আপনাদের সাথে আছি আমি আকাশ হাসান। করোনা পরিস্থিতিতে চলমান বিধিনিষেধের সময়সীমা বাড়ল আগামী 21 ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগের স্মারকে জারি করা সকল বিধিনিষেধ ও নির্দেশনার সাথে আরও কয়েকটি শর্ত জুড়ে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শর্তগুলো হলো, উন্মুক্ত স্থান ও ভবনের ভেতরে সামাজিক বা রাজনৈতিক, ধর্মীয় বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে 100 জনের বেশি সমাবেশ করা যাবে না। যারা যোগদান করবেন তাদের অবশ্যই আনতে হবে করোনার টিকা সনদ। যথারীতি বন্ধ থাকবে সকল স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান। তবে পরীক্ষা অনুষ্ঠিত হবে 3টি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজে। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল টিমের ওপর সন্ত্রাসীদের হামলায় এক সেনা সদস্য ও জেএসএস গ্রুপের 3 সন্ত্রাসী নিহত হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের সম্ভাব্য হামলা মোকাবেলায় সেনা সদস্যদের একটি দল যখন রুমার বথিপাড়া এলাকায় যাওয়ার চেষ্টা করছিল, তখনই সন্ত্রাসীরা তাদের উপর গুলি চালায়। সেনা সদস্যরা পাল্টা গুলি করে। এ সময় সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিব মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনাস্থল থেকে 3 সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরেক সেনা সদস্য ফিরোজ আহত হয়েছেন। এ বিষয়ে বান্দরবান থেকে বিস্তারিত জানাচ্ছেন রতন দে। বান্দরবান সেনাবাহিনীর তথ্য মতে গত রাত একটি রুমা জোনের উদ্দেশ্যে একটি টহল দল রুমা জোন ক্যাম্প থেকে টহলের জন্য বের হয়েছিল। তো সেই সময় রাতের বেলায় টহলটি যখন ক্যাম্পে ফেরার পথে একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ তাদের সেনা টহলের উপর গুলি বর্ষণ করে। সেনা টহলও তাদের জীবন রক্ষার জন্য পাল্টা গুলি চড়ে। পাল্টা গুলি ছোড়ার সময় সশস্ত্র বাহিনীর 3 জন সন্ত্রাসী নিহত হয়। সেই সাথে সেনা কর্মকর্তা একজন নিহত এবং একজন আহত হয়। তার ঘটনাস্থল থেকে কিছু আর্মস, ম্যাগজিন এবং সন্ত্রাসীদের কিছু পোশাক ও কিছু টাকা পয়সা উদ্ধার করা হয়। সেই সূত্রে আমরা জানতে পারি, বান্দরবান সেনা জনতে সেই সূত্রে জানতে পারি। কক্সবাজারের পেকা উপজেলার পাহাড়ি এলাকার ত্রাস হিসেবে পরিচিত আব্দুল হামিদের অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। দুর্গম 8টি পাহাড়ে পরিচালিত 2 দিনের অভিযানে 8টি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র তৈরির সরঞ্জাম ও 3 কারিগরকে গ্রেফতার করা হয়। তবে হামিদ পালিয়ে গেলেও নজরদারিতে আছে বলে জানিয়েছে র্যাব। কারখানার সব অস্ত্র মহাসড়ক ও উপকূলে দস্যুতায় ব্যবহার হতো বলে জানিয়েছে র্যাব। আহাদুল বাবুর ছবিতে শেখ জায়েদের রিপোর্ট। চট্টগ্রাম কক্সবাজার এলাকায় মহাসড়কে ডাকাতি এবং উপকূলে জলদস্যুতায় ব্যবহৃত অস্ত্রের উৎস অনুসন্ধান করতে যেয়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর হামিদ বাহিনীর সন্ধান পায় র্যাব। গোয়েন্দা তথ্যে অবস্থান নিশ্চিত হয়েই কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টৈটং ঝুমপাড়া এলাকায় দুর্গম পাহাড়ে র্যাবের 2 দিন ব্যাপী অভিযান। 22 জানুয়ারি জলদস্যু কবির বাহিনীর কয়েক সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। তাদেরকে জিজ্ঞাসাবাদের পর তাদের অস্ত্র কোথা থেকে আসে সেই উৎস অনুসন্ধান করতে যেয়ে এই অস্ত্রের কারখানা এবং এই কারিগরদের সন্ধান পায় র্যাব। দীর্ঘ 48 ঘন্টা 8টি পাহাড় ডিঙিয়ে অভিযান শেষ করে অবশেষে এই অস্ত্রগুলো উদ্ধার এবং এই অস্ত্রের 3 কারিগরকে গ্রেপ্তার করেছে র্যাব। তো গতকাল রাতে আমরা প্রথমে হামিদের বাসস্থান থেকে আমরা 8টি অস্ত্র উদ্ধার করি। 8টির মধ্যে 6টি একদমই নতুন, বাট সেগুলো সম্ভবত তারা বিক্রির উদ্দেশ্যে রেখেছিল। তো তখন আমরা 2 জনকে ধরতে পারি। এরপর আমরা তার যে মূল কারিগর আমিরুল, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। শুধু দস্যুতাই নয়, নির্বাচনী সহিংসতায়ও ব্যবহার হতো এই কারখানার অস্ত্র। যে এর ক্রেতা ছিল বেসিক্যালি আপনার এই জলদস্যুগুলো, ডাকাত, তারপরে হচ্ছে আপনার মাঝে যে ইলেকশনগুলো গেল, এখানেও হয়তো কিছু নাশকতা সৃষ্টির জন্য যারা চেষ্টা করছে তারাও তাদের কাছ থেকে নিয়েছে। র্যাবের এই সাঁড়াশি অভিযানের পর মুখ খুলতে শুরু করেছেন নির্যাতিত এলাকাবাসী। বনি জামাই যখন মেম্বার হয়েছে ওনার ক্ষমতা বেড়ে গেছে। এরপরে অনেক অপহরণ করছে, মার্ডার করছে, মেয়ে নির্যাতন করছে। এই সন্ত্রাসীগুলোর কারণে মানুষ সবাই বসবাস করতে পারে না, এই ছাড়া দিতে হয়। তারপরে সবাই চলাফেরা করতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে না। এলাকাটি চট্টগ্রাম কক্সবাজার সীমানায় থাকায় সন্ত্রাসীরা সুবিধা পাচ্ছিল বলেও জানায় র্যাব। শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র তৈরির কারিগর হামিদ গ্রেপ্তার না হলেও নজরদারিতেই আছে বলে জানিয়েছে র্যাব। অস্ত্রসহ আটক 3 জনকেই পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। শেখ জায়েদ, নিউজ 24, কক্সবাজার। আবারও বাড়ল তরল গ্যাস এলপিজি সিলিন্ডারের দাম। ভোক্তা পর্যায়ে সিলিন্ডার প্রতি 62 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BRC। 12 কেজির সিলিন্ডারের দাম 1178 টাকা থেকে বাড়িয়ে 1240 টাকা করা হয়েছে। বৃহস্পতিবার অনলাইনে সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করেছে BERC। নতুন নির্ধারিত দাম আজ
সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এর আগে জানুয়ারি মাসের জন্য বেসরকারি পর্যায়ে মূসক সহ প্রতি কেজি এলপিজি ১০২ টাকা ৩২ পয়সা থেকে কমিয়ে ৯৮ টাকা ৭০ পয়সা করা হয়েছে। সে সময় সিলিন্ডার প্রতি কমানো হয় ৫০ টাকা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিশন চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব আবু সাইদ, সদস্য মকবুল ইলাহি সহ অন্য সদস্যরা। বাংলাদেশের সবচেয়ে বেশি বায়ু দূষণ হয় গাজীপুরে, এরপর ঢাকা ও নারায়ণগঞ্জের অবস্থান। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ু দূষণ অধ্যয়ন কেন্দ্র এ তথ্য দিয়েছে। তাদের গবেষণা তথ্য অনুযায়ী দেশের ৬৪ জেলার মধ্যে 18টি অতিরিক্ত দূষিত বায়ুর জেলা। গবেষণাটি বলছে রাস্তা খোঁড়াখুড়ি, ময়লা আবর্জনা পোড়ানো, গাড়ির কালো ধোঁয়া, ইট ভাটা এবং মেগা প্রকল্প বাস্তবায়নের কারণে এসব শহরে বায়ু দূষণ বেশি হয়েছে। কুড়িগ্রাম, রাজশাহী, নাটোর সহ 10টি জেলার বায়ুর মান ভালো বলে উল্লেখ করা হয়েছে গবেষণায়। বলা হয়েছে শহরের চেয়ে গ্রাম অঞ্চলের বায়ুর মান অপেক্ষাকৃত ভালো। ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ও ব্যবসায়ী আবু মহসিন খান। বুধবার ধানমন্ডির নিজ ফ্ল্যাটে রাতে লাইভে আসার 17 মিনিট পর মাথায় গুলি করেন তিনি। পুলিশের ধারণা, ক্যান্সারের সাথে যুদ্ধ, একাকিত্ব, মানুষের নিষ্ঠুর আচরণ মেনে নিতে পারেননি বলেই মহসিন আত্মহত্যা করেছেন। এদিকে ব্যবসায়ী মহসিনের আত্মহত্যার ফেসবুক লাইভ 6 ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিস্তারিত নাইমাল জিকোর প্রতিবেদন। একা থাকা যে কি কষ্ট, যারা একা থাকে তারাই একমাত্র বলতে পারে বা বুঝে। ব্যবসায় ধস, কাছের মানুষদের অর্থ আত্মসাৎ, প্রিয়জনদের সাথে সম্পর্কের অবনতি, একাকিত্ব ও নিঃসঙ্গতার কথা এভাবেই ফেসবুক লাইভে এসে তুলে ধরেন ব্যবসায়ী ও নায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান। আর পরপর 2 খালার মৃত্যু মানসিকভাবে আরো ভেঙে দেয় তাকে। পরে ফেসবুক লাইভেই নিজ মাথায় গুলি করেন মহসিন। এই ঘটনার পরপরই তার বাসায় যায় পুলিশ। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। খবর পেয়ে সস্ত্রীক ঘটনাস্থলে আসেন চিত্রনায়ক রিয়াজ সহ মহসিনের স্বজনেরা। শ্বশুরের আত্মহননের ঘটনা নিয়ে গণমাধ্যমের সাথে রিয়াজ কথা না বললেও তার অন্যান্য আত্মীয়রা বলেন, মহসিনের মেয়ে ত্রিনা স্বামী রিয়াজের সাথে দেশে থাকলেও তার স্ত্রী ছেলেকে নিয়ে থাকেন অস্ট্রেলিয়ায়। মানসিক অবস্থা খারাপ। আজকে যে সারাদিন মোটামুটি 3 ঘন্টা একসাথে ছিলাম, এরকম কোনো কিছু আমি লক্ষ্য করতে পারিনি। বিভিন্ন কমেন্টস লিখতো, তো আমি আবার কমেন্টসের উত্তর দিতাম যে দুলা ভাই একা থাকেন কেন, আপনি আপনার মেয়ে আছে বনানীতে, তার কাছে থাকেন অথবা বিদেশে চলে যান। পুলিশ জানায় মহসিন যাদের কাছে টাকা পেতেন তারা তা ফেরত না দিয়ে উল্টো তার বিরুদ্ধে মামলা করেছে। সব মিলিয়ে তিনি মানসিকভাবে ছিলেন বিপর্যস্ত। অসুস্থতার পরে ব্যবসায়িক খাতভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন ব্যক্তির কাছে তার প্রচুর পাওনা আছে, সে সমস্ত ব্যক্তিরা তাকে না দিয়ে বরং আরো বিট্রে করছে, অনেকে মামলা করছে এ সমস্ত কারণে। এবং উনি দীর্ঘদিন যাবৎ একাকী বসবাস করার কারণে উনি জীবনের পরে ওনার যে আস্থা এবং কনফিডেন্সটা উনি লস করছেন। একরাশ অভিমান নিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেও এর জন্য কাউকে দায়ী করেননি বলে চিঠিতে লিখে গেছেন মহসিন। সাথে টেবিলের ওপর রেখে গেছেন দাফনের কাপড়। আর লাইভে মোহাম্মদপুর কবরস্থানে সমাহিত করার অনুরোধ করে গেছেন তিনি। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। রাতে চুরি, দিনে টিকটকার। নিজেদের শখ ও বিলাসিতা মেটাতে দীর্ঘদিন ধরে চুরি করে আসছিল একটি চক্র। 15 জানুয়ারি বনানীর একটি অফিসে শেষ চুরি করে এই চক্রটি। নগদ অর্থ, ল্যাপটপ সহ 12.5 লাখ টাকার মালামাল চুরি করে এই চোর চক্র। নাইমাল জিকোর আরেকটি প্রতিবেদন। রাজধানীর বনানীর এইচ ব্লক 7 নম্বর রোডের শিখবে সবাই সলিউশন নামে একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজের দৃশ্য এটি। 15 জানুয়ারি রাত 3:15টার দিকে গ্রিল কেটে অফিসের ভেতরে প্রবেশ করতে দেখা যায় 3 জনকে। অফিসের বিভিন্ন রুম ঘুরে ল্যাপটপ এবং ক্যাশ ভেঙে নগদ অর্থ চুরি করে। পরে 3:36 মিনিটে এ মালামাল নিয়ে বের হয়ে যায় 4 জনের এই চোর চক্র। জান পৃথিবীটা তোমার আর আমার, কে আমরা কি বাড়া থাই? রাতে চুরি আর দিনে টিকটক করার নেশা এই চোর চক্রের। তারা জানায়, চুরি যাওয়া অফিসের পাশেই ছিল আলীর দোকান। সেখান থেকেই পরিকল্পনা করে চুরির ফোন দিয়ে হাঁটে এই 4 চোর। ওরা কইছে যে একটা কাজ আছে, কাজটা করলে কিছু টাকা আইব, তাই আমি কিছু টাকার লোভে পরে কাজটা করছি। আমরা যাই, ঠিক আছে, বনানীতে যাই, পাইপলাইন লাগাই থেকে আসি 10টা বাজে রাতের। পরে আমরা 4 জন একসাথে যুক্ত হয়ে, ঠিক আছে,
পরে ওই বাসায় যায়, ঠিক আছে, আলি গিরিল ভাঙে। আমি 15,000 টাকা নিছি, লিটনে 15,000 টাকা নিছি, আর শরীফে নিছি 10,000, হৃদয় নিছি 10,000 টাকা। পুলিশ বলছে যেসব বাসাবাড়ি কিংবা অফিসে নিরাপত্তার ঘাটতি রয়েছে সেগুলোকে অপরাধীরা বেছে নিচ্ছে চুরি কিংবা ডাকাতির জন্য। তারা আসলে অনেক দিন ধরেই চুরি, ছিনতাই এবং মাদক ব্যবসার সাথে জড়িত থাকে। এই কাজগুলো করে আবার তারা একটা সামাজিক মাধ্যম লাইকি, টিকটক এর মধ্যে দিয়ে নাটক, সিনেমা এগুলো বানিয়ে থাকে। এখানে যেই টাকা লাগে সেই শখের টাকা মেটানোর জন্য ওনারা বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সেখানকার গ্রিল ভেঙে মূল্যবান সামগ্রী, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, নগদ টাকা এগুলো ছিনতাই করে নিয়ে যান। তাই চুরি কিংবা ডাকাতি রোধে বাসাবাড়ি ও অফিসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখার পরামর্শ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। দিনের সংবাদে নিচ্ছে বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত দিনের সংবাদে। বাংলা ভাষার সম্মান রক্ষায় 1952 সালে প্রাণ দিতে হয়েছিল বাঙালিকে। এই ভাষার যথাযথ ব্যবহার ও সম্মান রক্ষায় একটি আইনও করা হয়, কিন্তু বহুবার তাগিদ দেওয়ার পরও দেশে প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ করে আইন আদালতে বাংলা ভাষা এখনো পুরোপুরি ব্যবহার করা হচ্ছে না। সংবিধানেও জোর তাগিদ রয়েছে প্রজাতন্ত্রের সকল দাপ্তরিক কাজে বাংলা ভাষা ব্যবহারের, কিন্তু বাস্তবতা হলেও দেশের সর্বোচ্চ আদালতে রিট মামলা থেকে শুরু করে বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজির কাছে যেন অসহায় প্রাণের ভাষা বাংলা। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। না, শেষ পর্যন্ত ওরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে পারেনি, তবে তাজা প্রাণের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার যথাযথ মর্যাদা কি আজও প্রতিষ্ঠিত হয়েছে? 21-এর প্রথম প্রহরে ফুল দেয়া আর অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্যেই যেন সীমাবদ্ধ ভাষা আন্দোলনের মূল মর্ম। রাষ্ট্রভাষা বাংলা হয়েছে ঠিকই, কিন্তু ভাষা আন্দোলনের প্রায় 70 বছর পার হলেও রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে দাপ্তরিক ভাষা হিসেবে বাংলার ব্যবহার হচ্ছে না অনেক ক্ষেত্রেই। সারা দেশের মানুষের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল সর্বোচ্চ আদালতেও রিট আবেদন থেকে শুরু করে মামলার বেশিরভাগ নথিপত্র লেখা হয় ইংরেজিতে। এতে নানাভাবে হয়রানির শিকার হন বিচার প্রার্থীরা। দীর্ঘদিনের একটি আপনার নির্ভরশীলতা, যেহেতু সেই পাকিস্তান আমল থেকে আমাদের বিচার ব্যবস্থার ক্ষেত্রে যে ইংরেজিতে জাজমেন্ট হচ্ছিল, বইপত্র ইংরেজিতে, এবং আপনার লজিস্টিক সাপোর্টগুলো সব ইংরেজিতে দক্ষ, এই কারণে এই জায়গাগুলো তো এখনো হয়নি। আপিল বিভাগের সাবেক এই বিচারপতি বলছেন, কিছু রায় লেখা হয় ইংরেজিতে। তিনি মনে করেন সকল রায় বাংলায় লেখা সম্ভব, তবে তার আগে প্রয়োজন দাপ্তরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা। বেশিরভাগ আইনই তো সে ব্রিটিশ আমলে আইন, তো সেগুলোকে বাংলায় অনুবাদ করা একটি কঠিন বিষয়। এই সব আইনকে তর্জমা করার দায়িত্ব নিতে হবে সরকারকে, একটি বিশেষজ্ঞ দল গঠন করে। দেশে 1987 সালে বাংলা ভাষা প্রচলন আইন নামে একটি আইন পাশ হয়। এতে বলা হয়, দেশের সরকারি অফিস, আদালত, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিদেশের সাথে যোগাযোগ ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে নথি ও চিঠিপত্র, আইন আদালতের সওয়াল জবাব এবং অন্যান্য আইন বিষয়ক কার্যাবলী অবশ্যই বাংলায় লিখতে হবে। কাগজি কলমে আইন রয়েছে, কিন্তু ভাষা আন্দোলনের এত বছর পরে এসেও এখনও নিশ্চিত হয়নি অফিস, আদালত কিংবা দাপ্তরিক কাজে বাংলা ভাষার ব্যবহার। কিন্তু বহির্বিশ্বের অনেক দেশ রয়েছে যাদের ভাষা নিয়ে তেমন কোনো গৌরবগাথা না থাকলেও তাদের ভাষার প্রতি যে মমত্ববোধ কিংবা ভালোবাসা দেখলে সেখান থেকেও অনেক কিছু শেখার কিংবা জানার রয়েছে। তাই তো অনেক দামি কেনা বাংলা ভাষার যথাযথ ব্যবহার কিংবা প্রয়োগে আবারও জোরালো তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আকবর আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে বেলকুচি উপজেলার রান্ধুনিবাড়ি বাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আকবর আলী সদর উপজেলার সারটিয়া গ্রামের বাসিন্দা ও সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সিদ্দিক আহমেদ জানান, গতকাল রাতে রান্ধুনিবাড়ি বাজারে আকবর আলীকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করতে নেওয়ার পথে মারা যান তিনি। নিচে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। চট্টগ্রামের ঐতিহ্য ও ভোজন বিলাসের শুটকির সুখ্যাতি থাকলেও বিদেশি শুটকি দখল করেছে বাজার। তবু উৎপাদন হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর পারে নানা রকমের শুটকি। বিদেশি শুটকি দেশের বাজার দখল করার কারণে তেমন দাম না পাওয়ার অভিযোগ শুটকি উৎপাদনকারীদের। আবু জাবেদের ক্যামেরায় আরো জানাচ্ছেন চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া।
চট্টগ্রামের শুটকির স্বাদ ও সুঘ্রাণে এখনো জিভে জল আসে রসনাবিলাসীদের। প্রকৃতি যেন অকৃপণ হাতে সেই ঐশ্বর্য বিলিয়ে দিয়েছে। তাই এখন চট্টগ্রামের কর্ণফুলীর পাড়েই নানা রকমের শুটকির উৎপাদনের মহা উৎসব চলছে। বাঁশখালীর আজিজুর রহমান, বয়স ৮০ বছরের কাছাকাছি। বহু বছর ধরে নদীর পাড়ে নানা রকমের শুটকি উৎপাদন করে চলে তার সংসার। এই বয়সেও এই পেশার হাল ছাড়েনি আজিজ। দাঁতিনা মাছ, ফাইচা মাছ, এলে বাসিং করে বিক্রি করি সংসার চলা কথা। শীত মৌসুমে বঙ্গোপসাগরে নানা প্রজাতির মাছ, তাই এই মৌসুমটাকে বেছে নেয় শুটকি উৎপাদকরা। চট্টগ্রামের উৎপাদিত শুটকির কদর বিশ্ববাজারে, তবুও বিশ্ববাজার থেকে এখনো আমদানি করা হচ্ছে নানা রকমের শুটকি। তাই দাম না পেয়ে হতাশ শুটকি উৎপাদনকারীরা। লটকি শুটকি, পাতা শুটকি উৎপাদন করি, বিদেশ থেকে মাছ আসার কারণে আমাদের মাছের দাম পাচ্ছি না। আর শুটকি উৎপাদনকারীরা বলছেন দেশে শুটকির চাহিদা বেড়ে যাওয়ায় বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে তাদের। বিভিন্ন ডিস্ট্রিক্টে যেগুলা শুটকি উৎপাদন হয় বাংলাদেশের ওগুলা চাহিদা মতো হয় না, ওই জন্য বাইরে থেকে আমদানি করতে হয়। আমাদের দেশের শুটকির চাহিদা বেশি, যার জন্য এই চাহিদা মেটানোর জন্য বাইরের থেকে শুটকি আমদানি করতে হচ্ছে। তবে শুটকি ক্রেতারা বলছেন বিদেশি শুটকির চেয়ে চট্টগ্রামে উৎপাদিত শুটকি খেতে বেশি সুস্বাদু। চট্টগ্রামের শুটকির একটু দাম বেশি, এগুলো মানে ভালো, মানে উন্নত, যার কারণে এগুলো একটু দামটা বেশি, তবে এগুলো সবচেয়ে সুস্বাদু বেশি এবং এগুলো সবচেয়ে ভালো মানের। এইদিকে চট্টগ্রাম ছাড়াও মহেশখালী, সোনাদিয়া, রাঙামালী ও দুবালাছড়েও উৎপাদন হচ্ছে শুটকি। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। মিয়ানমারের তাৎক্ষণিক সহিংসতা থামিয়ে গণতন্ত্র ফেরানোর তাগিদ দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। চলমান সংকট নিরসনে মধ্যস্থতার জন্য একজন বিশেষ প্রতিনিধিকে নেপিদো প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে বুধবার নিরাপত্তা পরিষদে ব্রিটেনের তোলা একটি প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। পর এক বিবৃতিতে পরিষদে জানিয়েছে, মিয়ানমারের সাম্প্রতিক সহিংসতা ও বহু মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়ায় গভীরভাবে উদ্বিগ্ন তারা। গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর সংকট নিরসনে আলোচনার জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রাক শোখেনাকে পাঠানোর প্রস্তাব দিয়েছিল আসিয়ান জোট। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ চাইছে ওই প্রতিনিধি দ্রুত মিয়ানমারে গিয়ে মধ্যস্থতা করুক। ইউক্রেন ইস্যুতে বেড়েই চলেছে উত্তেজনা। চলমান সংকটের মধ্যে পূর্ব ইউরোপে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার প্রকাশিত নতুন এক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সেনা মোতায়েনের সংখ্যা বৃদ্ধি করছে রাশিয়াও। এমন অবস্থায় ইউক্রেন জানিয়েছে দ্বন্দ্ব নিরসনে পুতিন প্রশাসনকেই নিতে হবে প্রথম পদক্ষেপ। নেবির আমিনের ডেস্ক রিপোর্ট। ইউক্রেন ইস্যুর উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢালল যুক্তরাষ্ট্র। বুধবার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কির্বি জানালেন, শিগগিরই পোল্যান্ড, রোমানিয়া ও জার্মানিতে পাঠানো হবে মার্কিন সেনা। জার্মানিতে বর্তমানে অবস্থানরত 1000 মার্কিন সেনাকে রোমানিয়ায় স্থানান্তর করা হবে, আর যুক্তরাষ্ট্র থেকে 2000 সেনাকে মোতায়েন করা হবে জার্মানি ও পোল্যান্ডে। বুধবার একটি বেসরকারি মার্কিন স্যাটেলাইট কোম্পানি প্রকাশ করেছে নতুন একটি স্যাটেলাইট চিত্র, যেখানে দেখা গেছে বেলারুশ, ক্রিমিয়া এবং পশ্চিম রাশিয়ায় আরও কর্মী এবং সেনা মোতায়েন করে সামগ্রিক প্রস্তুতিকে শক্তিশালী করছে পুতিন প্রশাসন। পোল্যান্ডে মার্কিন সেনা পাঠানোর পদক্ষেপকে সংহতির প্রতীক বলে অভিহিত করেছেন পোলিশ প্রতিরক্ষা মন্ত্রী মারিউস ব্লাজাক। আর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বুধবার জানিয়েছেন, দ্বন্দ্ব নিরসনে প্রথম পদক্ষেপ নিতে হবে রাশিয়াকেই। আমরা কূটনৈতিকভাবে এবং শান্তিপূর্ণভাবে এই বিরোধের সমাধান চাই। আমরা এগিয়ে যেতে প্রস্তুত। ইউক্রেনের চলমান সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলবেন বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নিবির আমিন, নিউজ 24। সংবাদের সময় হলো আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান এবং কার্যনির্বাহী সদস্য চুন্নুর ভাগ্য নির্ধারণ এখন আপিল বোর্ডের হাতে। তাদের প্রার্থিতা বাতিল হবে নাকি বহাল থাকবে তা নির্ধারণ করবে আপিল বোর্ড। এর আগে এ দুজনের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের কাছে লিখিত অভিযোগ জানান নিপুণ। সেই অভিযোগ আমলে নিয়ে শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যনির্বাহী সদস্য চুন্নুর বিষয়ে নির্দেশনা চেয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব বরাবর চিঠি দেন সোহান। সেই চিঠির জবাবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আপিল বোর্ডের চেয়ারম্যানকে ক্ষমতা দিয়েছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃপক্ষ। নিপুণের অভিযোগ ছিল বিএফডিসি ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাচন কমিশনার,
সবাই কাজ করেছেন জায়েদ খানের পক্ষে। পাশাপাশি সাধারণ সম্পাদক পদে জয়ী হতে জায়েদ খান টাকা দিয়ে ভোট কিনেছেন বলেও দাবি করেন নিপুণ। বুবলি ও রোশান জুটিকে নিয়ে শুরু হলো সিনেমা বিট্রে। বুধবার সন্ধ্যায় এফডিসিতে অনুষ্ঠিত হয় এর মহরত। সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। তিনি জানান, বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে সিনেমার দৃশ্যধারণ। ঢাকার বাইরেই হবে অধিকাংশ শুটিং। পরিকল্পনা রয়েছে দুবাইতে যাওয়ারও। এর আগে বুবলি রোশানকে নিয়ে একই পরিচালক শেষ করেছেন সিনেমা রিভেঞ্জ, যা মুক্তির অপেক্ষায় রয়েছে। আর এই ছবিতে বাড়তি চমক হিসেবে থাকছেন ডিপজল। বুবলি ও রোশানের সাথে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে তাকে। আসলে গল্পের জায়গাটা থেকেও আমার ভালো লেগেছে এবং এখানে অনেক বড় বড় কাস্টিং আছেন, অনেক সিনিয়র অনেক পার্সোনালিটি আছেন এবং ডিপজল স্যার আছেন, যেটা ভাইয়া বললেন যে আসলে উনি মানে এগ্রি করেছেন কাজটি করবেন এবং স্যারের সাথে আমার এটাই ফার্স্ট মুভি হতে যাচ্ছে। আমরা সবাই মিলে একটা ভালো সিনেমা বিট্রে ছবিটি করার চেষ্টা করবো। আর ইকবাল ভাইয়ের সঙ্গে আমার একটা দুর্দান্ত কেমিস্ট্রির মেইন কারণ হচ্ছে হি ইজ এ ভেরি গুড অ্যাকশন ফিল্ম মেকার। টিউলিপ সাধারণত শীত প্রধান অঞ্চলের ফুল, আর এই ফুল চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন যশোরের ঝিকরগাছার গদখালির ফুল চাষী ইসমাইল হোসেন। তার বাগান জুড়ে ফুটেছে নানা রঙের বাহারি টিউলিপ। কৃষি বিভাগের সহযোগিতায় টিউলিপ ফুলের বাল্ব বা কন্দ এনে রোপণ করেছিলেন তিনি। রিপন হোসেনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালিতে এবার টিউলিপ ফুলের চাষ করেছেন ফুল চাষী ইসমাইল হোসেন। 5 শতক জমিতে বাগান করেছেন তিনি। তার বাগানে ফুটেছে হলুদ, হালকা বেগুনি সহ 7 রঙের টিউলিপ ফুল। আগামী 1 ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসে এই ফুল বিক্রি করতে চান ইসমাইল। এখানে 8টা ভ্যারাইটি আছে। 8টা ভ্যারাইটির ভিতরে আমি 6টা ভ্যারাইটির ফুল পূর্ণাঙ্গ ফোটে। প্যাকেজিং এর সময় চলে এসেছে, তারপরও ভাবছি যে 14ই ভালোবাসা দিবস উপলক্ষে ফুলগুলো কাটবো এবং তখনই সেলটা দিব আর কি। এই ফুলের সৌন্দর্য দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন ফুল প্রেমীরা। আমি এখানে আসছি খুলনা থেকে, আমি নাম শুনছি এখানের গদখালিতে ফুলের রাজ্য, এটা অনেক সুন্দর, গদখালিকে নতুনভাবে আকর্ষিত করছে। আবার এই ফুল চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। আগামী বছর চেষ্টা করবো আমি এটা করার জন্য, মনের ভিতরে এটাই আসছে যে এই ফুলটাই লাগাবো। আমাদের কাছ থেকে বীজ নিয়ে তারা ফুল করতে আগ্রহী খুবই। সংশ্লিষ্টরা বলছেন টিউলিপ ফুল চাষ করে সফলতা পেয়েছেন ইসমাইল, আর এর মধ্য দিয়েই গদখালিতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে টিউলিপ চাষের সম্ভাবনা তৈরি হয়েছে। তা আমরা পরীক্ষামূলকভাবে সরকারি সহায়তায় এটা দেখাতে চেয়েছি যে আসলে এখানে এই ফুল চাষ করা সম্ভব কিনা, এবং আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা এই ফুল ফোটাতে পেরেছি। প্রাথমিকভাবে এই কর্ম দিয়েছি, অন্যান্য উপকরণ দিয়েছি, আর যে প্রযুক্তির যে জ্ঞানটাও দিয়েছি তাদের প্রশিক্ষণ দিয়ে। নেদারল্যান্ডস এই ফুল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। এদেশে বাণিজ্যিকভাবে এই ফুল চাষ করা হলে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল দিনের সংবাদ। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।